রাস্তায় দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দিলেই সোজা ১৪ বছরের জেল। ক্ষমতার পট পরিবর্তনের পর কি এমন আইন পাশ হলো যার ভয়ে কাঁপছে আওয়ামী লীগের নেতারা? শেখ হাসিনা তো দেশ ছেড়েছেন, কিন্তু এদিকে তারেক রহমান কি এমন মাস্টার প্ল্যান করলেন যার ফাঁদে পা দিয়ে আওয়ামী লীগ এখন চিরতরে রাজনীতি থেকে মুছে যাওয়ার পথে? যে দল একসময় দম্ভ করে বলতো তাদের শেকড় অনেক গভীরে, সেই দলের তৃণমূলের নেতারাই বা কেন এখন চরম ক্ষোভে ফুঁসছে? কেন তারা শেখ হাসিনা সহ শীর্ষ নেতাদের দেশে ফিরে এসে জেলে ঢোকার দাবি করছে? গত ১৭ বছর ধরে যে দলটি দাপটের সাথে দেশ চালিয়েছে, যাদের টিকিটি ছোড়ার সাহস কারও ছিল না, সেই দলের নাম মুখে আনাও এখন অপরাধ হিসেবে গণ্য হতে যাচ্ছে। গত ১৭ বছর দেশের বাইরে নির্বাসনে কাটিয়েছেন তারেক রহমান। অনেকেই ভেবেছিলেন দেশে ফিরে হয়তো তিনি কেবল প্রতিশোধের রাজনীতিতেই মেতে উঠবেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ওপর হয়তো সরাসরি হামলা বা পেশি শক্তির ব্যবহার হবে। কিন্তু বাস্তবে ঘটল উল্টোটা। তারেক রহমান ফিরে এসে এমন এক তুরুপের তাস চাললেন যা আওয়ামী লীগের কোনো নেতার সুদূর কল্পনাতেও ছিল না। তিনি পেশি শক্তি নয়, বরং আইনি পথ বেছে নিলেন। এমন এক মাকড়সার জাল তিনি বুনলেন যেখানে একবার পা দিলে আওয়ামী লীগের আর বের হওয়ার কোনো রাস্তা নেই। সম্প্রতি সংসদে এমন একটি সন্ত্রাস বিরোধী সংশোধনী বিল পাশ হয়েছে যার ধারাগুলো পড়লে যে কোনো আওয়ামী লীগ কর্মীর মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত নেমে যাবে। নীরবে কোনো রকম আগাম হইচই ছাড়াই এমন একটি আইনি কাঠামো তৈরি করা হয়েছে যার মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে পঙ্গু করে দেওয়ার বন্দোবস্ত হয়ে গেছে। এই আইনের একটা দিক হলো, এখন থেকে বাংলাদেশে দাঁড়িয়ে কেউ যদি জয় বাংলা স্লোগান দেয় কিংবা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পক্ষে প্রকাশ্যে কোনো কথা বলে, তবে তার কপালে জুটতে পারে ৪ থেকে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড। বিষয়টা এতই সূক্ষ্মভাবে করা হয়েছে যে শুধু বড় নেতারাই নন, পাড়া মহল্লার চায়ের দোকানে বসে যারা একসময় আওয়ামী লীগের গুণগান গাইত, তাদের জন্য এই আইন সমানভাবে প্রযোজ্য। এই আইনের গ্যাড়াকলে পড়ে আওয়ামী লীগের নাম উচ্চারণ করাটাও এখন এক বিশাল ঝুঁকির বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই খবর শোনার পর থেকেই আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের মধ্যে শুরু হয়েছে চরম আতঙ্ক। যারা একসময় দম্ভ ভরে বলতো খেলা হবে, তারা এখন ইঁদুরের মতো গর্ত খুঁজছে পালানোর জন্য। তারেক রহমানের প্ল্যানটা কেমন তা একটু তলিয়ে দেখলে বোঝা যায়। তিনি খুব ভালো করেই জানেন, শুধু মুখে মুখে কোনো দলকে নিষিদ্ধ করলে তা টেকসই হয় না। আন্তর্জাতিক মহল থেকে চাপ আসে, মানবাধিকারের প্রশ্ন ওঠে। তাই তিনি এমনভাবে ঘুঁটি সাজালেন যাতে আওয়ামী লীগের সামান্যতম কর্মকাণ্ড আইনের চোখে অপরাধ বা সন্ত্রাসবাদ হিসেবে গণ্য হয়। এই আইন পাশ হওয়ার সময় সংসদে খোদ জামায়াতে ইসলামীর নেতাদেরও অবাক হতে দেখা গেছে। এত দ্রুত এমন একটা আইনি নথি তৈরি করা হবে তা বোধহয় দেশের বাঘা বাঘা রাজনীতিবিদরাও আজ করতে পারেননি। তারেক রহমান চাইছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই পুরো প্রক্রিয়াটি যেন দেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে সম্পন্ন হয়। স্বাধীন বিচার ব্যবস্থার নাম করে তিনি এমন ফাঁদ তৈরি করলেন যেখান থেকে আওয়ামী লীগের ফেরার কোনো উপায় নেই। একে বলা যায় সুপ্রিম কোর্টের ফাঁদ। আদালত যদি কাউকে নিষিদ্ধ বা সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে, তবে আন্তর্জাতিক মহলের আর কিছুই বলার থাকে না। তারেক রহমানের মূল লক্ষ্যই হল আগামী ৫ বছর আওয়ামী লীগের লোকজনকে শুধু আদালতের বারান্দায় বারান্দায় ঘোরানো। তারা যেন জেল থেকে জামিন পাওয়ার আশায় দিন গুনতেই ৫ বছর পার করে দেয়। আর এই ফাঁকা মাঠে জামায়াতে ইসলামী এবং অন্যান্য সমমনা দলগুলোকে সাথে নিয়ে নিজেদের রাজত্ব কায়েম করা। কিন্তু এই চরম সংকটের মুহূর্তে আওয়ামী লীগের তৃণমূলের অবস্থা কী? যে দলের শীর্ষ নেতারা, মন্ত্রী, এমপিরা ৫ আগস্টের পর রাতারাতি দেশ ছেড়ে পালিয়েছে, কেউ ভারতে, কেউ ইউরোপে আশ্রয় নিয়েছে, তাদের মাঠ পর্যায়ের কর্মীদের কী হাল? চিত্রটা একেবারেই ভিন্ন। শীর্ষ নেতারা পালাতে পারলেও ইউনিয়ন, উপজেলা বা জেলা পর্যায়ের নেতারা তো আর রাতারাতি দেশ ছাড়তে পারেনি। তারা পড়ে গেছে সাধারণ মানুষের চরম রোষানলে। তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান হামলার শিকার হয়েছে। এই তৃণমূলের নেতারাই এখন সবচেয়ে বেশি ফুঁসছে তাদের শীর্ষ নেতৃত্বের ওপর। তাদের ক্ষোভের আগুন এখন আর গোপন নেই। তৃণমূলের নেতারা প্রকাশ্যে বলতে শুরু করেছে, দল বাঁচাতে হলে, দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে শীর্ষ নেতাদের দেশে ফিরে আসতে হবে। তারা বলছে, কেন্দ্রীয় নেতারা যদি ঢাকায় বসে নেতৃত্ব না দেন, তবে আমরা তৃণমূলের কর্মীরা কিভাবে মাঠে নামব? রাজধানী ঢাকা দখল করতে না পারলে তৃণমূল দখল করে কোনো লাভ নেই। এই কথার মধ্যে রয়েছে চরম হতাশা আর বিশ্বাসঘাতকতার বেদনা। তারা বুঝতে পারছে বিপদের সময় তাদের ফেলে রেখে নেতারা নিজেদের আখের গুছিয়েছে। তাই এখন তৃণমূল থেকে দাবি উঠছে, শেখ হাসিনা সহ দলের শীর্ষ নেতাদের দেশে ফিরে আসতে হবে। তাদের গ্রেফতার হওয়ার রিস্ক নিতে হবে, দরকার হলে জেলে যেতে হবে, আইনি লড়াই করতে হবে।
কারণ কেন্দ্রীয় নেতারা জেলে না গেলে কিংবা তারা মাঠে থেকে মার না খেলে তৃণমূলের কর্মীদের মধ্যে কোনো সাহস ফিরে আসবে না। নেতারা বিদেশে বসে আরাম আয়েশে দিন কাটাবে আর কর্মীরা দেশে বসে মার খাবে, 14 বছরের ঘানি টানবে, এটা তৃণমূল আর মেনে নেওয়া রাজি নয়। পরিস্থিতি কেমন তা বোঝার জন্য 5 আগস্টের পরের কয়েকটা দিনের দিকে তাকালেই হয়। আওয়ামী লীগের অনেক কার্যালয় এখন ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। খুলনায় দেশের বিভিন্ন স্থানে তাদের কার্যালয়গুলোর সাইনবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে, ভেতরে ভাঙচুর করা হয়েছে। নির্বাচনের পর বিএনপি সহ অন্য দলগুলো যখন স্বাভাবিক রাজনীতিতে ফিরেছে, তখন আওয়ামী লীগের কর্মীরা তাদের কার্যালয়ের ত্রিসীমানায় ঘেঁষার সাহস পাচ্ছে না। এর মধ্যে কিছু অতি উৎসাহী আওয়ামী লীগ কর্মী ফেব্রুয়ারি বা তারপরে বিভিন্ন জায়গায় কার্যালয় ঘোরার বা স্লোগান দেওয়ার চেষ্টা করেছিল। তারা ভেবেছিল হয়তো পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, কিন্তু বাস্তবতার চরম কষাঘাত তাদের সইতে হয়েছে। কার্যালয় খোলার কয়েক মিনিটের মধ্যেই সেখানে সাধারণ জনতা আর বিরোধী দলের কর্মীরা হামলা চালিয়েছে। ফলে শেষ পর্যন্ত দেশের কোথাও আর আওয়ামী লীগের কার্যালয় খোলা রাখা বা কোনো রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করা সম্ভব হয়নি। মজার ব্যাপার হলো, বিএনপি সুকৌশলে এই পুরো পরিস্থিতি সামাল দিয়েছে। বিএনপির শীর্ষ নেতারা প্রকাশ্যে বারবার বলেছে তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নন, তারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করেন। এই কথা বলে তারা আন্তর্জাতিক মহল আর সাধারণ মানুষের কাছে নিজেদের ভাবমূর্তি পরিষ্কার রেখেছেন। কিন্তু ভেতরে ভেতরে আইনি প্রক্রিয়ায় এবং অন্তর্বর্তী সরকারের মাধ্যমে যা হওয়ার তা ঠিকই হয়ে গেছে। বিএনপি সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দায়ভার নেয়নি, কিন্তু আইনি কাঠামো এমনভাবে সাজানো হয়েছে যে আওয়ামী লীগ এমনিতেই রাজনীতি থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এটাকে বলে সাপও মরল, লাঠিও ভাঙল না। আওয়ামী লীগের এই পরিণতি আসলে রাজনীতিরই এক নির্মম শিক্ষা। যারা একসময় দাপটের সাথে দেশ চালিয়েছিল, যাদের ইশারায় প্রশাসন উঠবস করত, তারা আজ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে খাবি খাচ্ছে। সাধারণ মানুষের উপর বছরের পর বছর ধরে চালানো নির্যাতন, গুম, খুন আর ভোট চুরির যে ক্ষোভ মানুষের মনে জমা হয়েছিল, তারই বিস্ফোরণ ঘটেছে। আর সেই বিস্ফোরণের পর আইনি মারপ্যাচে তাদের এমনভাবে আটকে ফেলা হয়েছে যে সহজে তাদের ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনাই আর দেখা যাচ্ছে না। তৃণমূলের নেতারা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ক্ষমতার দম্ভ চিরকাল থাকে না। আজ যে শীর্ষে, কাল সে নিচে পড়ে যেতেই পারে। পলিটিক্সে নিশ্চিত করে কোনো কিছু বলা যায় না, তেমনিভাবে ক্ষমতাও নিশ্চিতভাবে ধরে রাখা যায় না। তেমনিভাবে যে গর্ত তারা অন্যদের জন্য খুঁড়েছিল, আজ সেই গর্তেই তারা নিজেরা পড়ে হাবুডুবু খাচ্ছে। শীর্ষ নেতারা বিদেশে বসে হয়তো এখনও স্বপ্ন দেখছে আবার ক্ষমতায় ফেরার, কিন্তু দেশের মাটিতে থাকা কর্মীরা জানে বাস্তবতা কতটা কঠিন। সামনের দিনগুলোতে বাংলাদেশের রাজনীতি কোন দিকে মোড় নেবে তা নিশ্চিত করে বলা কঠিন। তবে এই 14 বছরের জেলের আইন আর নিষিদ্ধ হওয়ার যে খড়গ আওয়ামী লীগের মাথায় ঝুলছে, তা থেকে তারা কিভাবে বের হবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তৃণমূলের দাবি মেনে শীর্ষ নেতারা কি সত্যিই দেশে ফিরে জেলের রিস্ক নেবে, নাকি বিদেশে বসেই কর্মীদের বলির পাটা বানিয়ে নিজেরা নিরাপদে থাকবে? আপনার কি মনে হয়, আওয়ামী লীগের এই বর্তমান পরিণতির জন্য কারা সবচেয়ে বেশি দায়ী? আর তারেক রহমানের এই আইনি পরিকল্পনা সম্পর্কে আপনার কি মন্তব্য? আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।